ইউজিসি নেটের ফর্ম ফিল আপ করতে অনেকের অসুবিধা হচ্ছে, সেজন্য আমরা একটা ডেমো ফর্ম ফিল আপ দেখব কোথায় কোন জায়গায় কী ধরনের অসুবিধা আসতে পারে। তো ইউজিসি নেটের যে ওয়েবসাইট ugcnet.nic.in তার হোম পেজে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে এই জায়গায় যে এই মার্ক করা আছে এই জায়গাতে আমরা দেখতে পাবো রেজিস্ট্রেশন উইন্ডো ফর ইউজিসি নেট জুন 2026। এখানে আমাদের কি করতে হবে না, আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ ওপেন হবে এরকম। এই লেফট সাইডে স্টেপ অনলাইন ফর্ম ফিল আপের বিভিন্ন স্টেপগুলো বলা আছে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই মিডিলের যে উইন্ডোটা রয়েছে এই মিডিলের উইন্ডোটার হচ্ছে রেজিস্টার ইউর সেলফ ফর দ্য অ্যাবাভ মেনশনড এক্সামিনেশন, অর্থাৎ ইউজিসি নেটের ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন লিঙ্কটা হচ্ছে এটা। আর যাদের অলরেডি রেজিস্টার্ড মানে মিডিল পথে আছে, কিছুটা ফর্ম ফিল আপ হয়েছে এরকম, তারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট এখান থেকে লগ ইন করতে পারবে। এরপর আমরা এই মিডিলের অংশ থেকে নিউ রেজিস্ট্রেশন থেকে এখানে ক্লিক করলে আমরা চলে যাব নেক্সট পেজে। এই পেজটা এরকম শো করবে। তো এই পেজের এখানে ডিটেলসটা দেওয়া আছে, একটু পড়ে নিতে পারি। আর এই পেজের নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা পেয়ে যাব এইরকম একটা অংশ। সেখানে প্রথমে এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন লেফট সাইডের এই কর্নারের চেক বক্সটাতে টিক করার পর আমরা ক্লিক হেয়ার টু প্রসিড অপশনে যাব। ক্লিক হেয়ার করলে নেক্সট পেজে আমাদের চলে যাবে। তো নেক্সট পেজে যাওয়ার আগে আমরা একটা কথা মনে রাখবো যে আমাদের ফর্ম ফিল আপ করার সময় একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। সেই পাসওয়ার্ড ক্রিয়েট করার বিষয়টা হচ্ছে এই রকম। কীরকম না, মিনিমাম 8টা ক্যারেক্টারের হতে হবে। এক্সাম্পল হচ্ছে এইরকম, অর্থাৎ একটা অন্তত ক্যাপিটাল লিখব আর স্মল লেটার লিখব, সিম্বল লিখব একটা, যে কোনো সিম্বল এখানে যেগুলো গিভেন এই সিম্বলগুলোর মধ্যে, তারপর নাম্বারও লিখব। সব মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এইরকম আমি একটা পাসওয়ার্ড তৈরি করলাম। তো এই পাসওয়ার্ডটা আমাদেরকে কিন্তু লিখে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, অবশ্যই খাতায় লিখে রাখতে হবে। পরে আবার এই পাসওয়ার্ড দরকার হবে। ইভেন আমাদের যখন মার্কস নেটের সার্টিফিকেট দেবে সেই সময় পর্যন্ত এটা দরকার হতে পারে, সেই জন্য এটা ভালো করে লিখে রাখতে হবে। এরপর কি করব, ক্লিক হেয়ার টু প্রসিড এই চেকবক্সের পরে যখন চলে যাব তখন নেক্সট পেজের উইন্ডোটা এইরকম আসছে। সমস্যাটা হচ্ছে এখান থেকেই, এই উইন্ডো যেটা এসছে এটা ডিজি লকারের সঙ্গে লিঙ্ক করা। এবার ডিজি লকারের লিঙ্ক হয়তো আমরা কেউ অনেক আগে করেছিলাম, কারোর হয়তো মনে নেই, কারোর বিশেষ করে যারা এবিসি আইডি ক্রিয়েট করেছে তাদেরকে ডিজি লকার অলরেডি আগে ক্রিয়েট করা ছিল তাদের। তো ঘটনা হচ্ছে তখন যে নাম্বারটা দেওয়া ছিল ফোন নাম্বারটা, সেই নাম্বারটা দিয়েই লগ ইন করতে হবে। আর যদি অন্য নাম্বার দেওয়া হয় তাহলে কিন্তু সেই আধার নাম্বারটা তার সঙ্গে লিঙ্ক হবে না। তো এটা আমরা মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করতে পারি, অথবা আধার নাম্বার দিয়ে, এই আধার আইডির ভেতরে আধার নাম্বার পাওয়া যাবে, সেখান থেকে আধার নাম্বার দিয়েও আমরা এটাকে ওপেন করতে পারি। এখন যদি তোমার নাম্বারে মানে ডিজি লকার ক্রিয়েট করা না থাকে তাহলে আমাদের এই নিচের যে সাইন আপ অপশনটি রয়েছে এই সাইন ইনের নিচে এখান থেকে সাইন আপ করতে হবে। তো যাদের ডিজি লকারের সঙ্গে লিঙ্ক করা ছিল কোনো নাম্বার কিন্তু এখন পিন নাম্বারটা মনে নেই, তাদের কি করতে হবে, ফরগেট সিকিউরিটি পিন করে আমরা সেই পিন নাম্বারটা আবার নতুন করে তৈরি করে নিতে পারবো।
এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা একটা মোবাইল নাম্বার দেবো, ফর এক্সাম্পল আমি এইরকম একটা মোবাইল নাম্বার দিলাম, ফরগেট পিন করলাম, তাহলে আমি কিন্তু পিন নাম্বারটা পেয়ে যাব, বা আমি ফরগেট করে নিতে পারবো, আবার রিসেট করতে পারবো, আমি নতুন করে আবার নাম্বার দিতে পারবো। এখন যদি আমার নাম্বারে এমন হয় যে আমার নাম্বারে ডিজিলকার করা ছিল না, তখন আমরা যাব সাইন আপ। এই সাইন আপটা করতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে। তো এইটা কি করা যেতে পারে, যে এই সাইন আপটা কিন্তু মোবাইলে ডিজিলকার অ্যাপ ডাউনলোড করেও করা যেতে পারে, সেটা আরও তাড়াতাড়ি আরও সহজ হবে। তো যাই হোক, ওটা আমি পরে আসছি। আমি এখন এখানে সাইন আপে গেলাম, সাইন আপে যাওয়ার পর এইরকম পেজ ওপেন হবে। আমি এখানে এরর দেখাবার জন্য দেখছি আমি মোবাইল নাম্বারটা দিয়েছি, দেওয়ার পর জেনারেট ওটিপি করলাম। ওটিপি করার সঙ্গে সঙ্গে আমার এরকমভাবে জেনারেট ওটিপি দিয়ে ওটিপি এলো, তারপর আমি সাকসেসফুল হলো ওটিপিটা দেওয়ার পর। এর পরের পেজে এরকম সিলেক্ট আইডি দেখাচ্ছে, আমি আধার আইডিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার পেজটা এরকম এলো, আমি সমস্ত ডিটেলস ফিল আপ করলাম। ডিটেলস এইভাবে সাইন আপ করতে হয়, অর্থাৎ সমস্ত ডিটেলস দিতে হবে, আধার নাম্বারটা দিতে হবে, কারণ আধার নাম্বারটাই ডিজিলকারের সঙ্গে কানেক্ট হবে। আমরা প্যান নাম্বার দিয়েও করতে পারি, কিন্তু আধার নাম্বারটা দেওয়াটাই বেস্ট হবে। তো সমস্ত কিছু তথ্য দেওয়ার পর আমি যখন ভেরিফাইয়ে যাচ্ছি, ভেরিফাইয়ের পর কিন্তু আমার এইরকম দেখিয়ে দিল। তো তোমাদের যারা সাইন আপ করবে তাদের কিন্তু এরকম দেখাবে না। আমার ক্ষেত্রে এরকম দেখালো, তার কারণ হচ্ছে এই আধার নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ডিজিলকার অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ সাম আদার অ্যাকাউন্ট। তার মানে আমার এই ফোন নাম্বারের সঙ্গে এই আধার নাম্বারের ডিজিলকারে কানেক্ট করা নেই। আমি বলছি না যে কারোর আধার নাম্বারের ABC 123 এরকম একটা আধার নাম্বার, তার সঙ্গে একটা মোবাইল নাম্বার কানেক্ট করা আছে, সেটার সঙ্গে কানেক্ট থাকতে হবে এমন বলছি না। ডিজিলকারের সঙ্গে যে নাম্বারটা কানেক্ট করা আছে সেটা এখানে নেই, সেই কারণে আমাকে এরর দেখালো। অনেকের এরর দেখাচ্ছে। তখন কি করবে, তুমি মনে করবে তোমার আর একটা কোনো নাম্বার ছিল কি না, সেই নাম্বারে লিঙ্ক করা আছে কি না, সেটা ভেবে দেখবে। এটা হলো ব্যাপার। তো আমি কি করলাম, যেহেতু আমার অন্য নাম্বারের কথা বলছে, আমি এই নাম্বারটা ক্যান্সেল করে নতুন একটা নাম্বার দিয়ে আমি ট্রাই করলাম। তো তখন কিন্তু এইরকমভাবে পেজটা আসছে, এবং এখানে আমি কি করব না, আমি অথেন্টিকেশন অথবা ভেরিফিকেশন অথবা অ্যাজ ইট ইজ যা আছে রেখে দেবো, যে কোনো একটা থাকলেই হলো। তারপর আমি অ্যালাউয়ে যাব। এখানে অবশ্যই আধার নাম্বারটা সিলেক্ট করব, তারপর অ্যালাউয়ে গেলাম। এখানে কিন্তু আমার অলরেডি প্যান নাম্বারটা শো করছে, প্যান নাম্বারের একটু শেষের অংশটা একটু দিয়েছে, দেখা যাচ্ছে এখানে। তো এরকমভাবে এখানে শো করবে। তো অ্যালাউ করার পর তারপরেও আমার একটু প্রবলেম হচ্ছিল। তো প্রবলেমটা কী কারণে হচ্ছিল সেটা আমিও ঠিক বুঝতে পারিনি। তো সেজন্য আমি কি করলাম না, আমি যেহেতু আমার অলরেডি কানেক্টেড ছিল আমার একটা নাম্বারে, তো সেই নাম্বারটা দিয়ে আমি ফরগেট পিন করলাম। প্রথম যে অপশনটা দেখিয়েছিল এই জায়গায়, এখানে ওই ফরগেট পিন করার পর আমার রেজিস্ট্রেশনটা এখানে সাকসেসফুল হলো। কীরকমভাবে ফরগেট পিন করলাম না, ওখানে যে অপশনটা রয়েছে সেখান থেকে, এই উইন্ডোটা দেখাচ্ছে আমি মোবাইল থেকে। মোবাইলে আমরা প্লে স্টোর থেকে ডিজিলকার অ্যাপ ডাউনলোড করে নেব। যে নাম্বারটা ডিজিলকারের সঙ্গে কানেক্টেড সেটা দিয়ে আমি কন্টিনিউ করব, কন্টিনিউ অথবা আধার নাম্বার দিয়েও করতে পারি। কন্টিনিউ করার পর এখানে ফরগেট পিন আসবে। আমি এখানে পিন নাম্বার দিয়েছি, পিন নাম্বার দেওয়ার পর আমার সাকসেস হলো না। সাকসেস না হওয়ার জন্য আমি কি করব, ফরগেট পিন দেব। ফরগেট পিন দেওয়ার পর ওখানে কিছু ডিটেলস চাইবে, সেটা দেওয়ার পর ভেরিফাই করলেই আমাদের ফরগেট পিন হয়ে যাবে। এরপর কি না, এটা মোবাইল থেকে করে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যদি করা থাকে, আমি একটা 6 ডিজিটের পিন নাম্বার থাকবে, তাহলে মোবাইল থেকে যদি এইটা আমি সর্বপ্রথম আমার আধারের সঙ্গে
মোবাইল নাম্বার দিয়ে আমি যদি ডিজিলকার ক্রিয়েট করে রাখি, তাহলে আমার একদম ডাইরেক্ট যখন এই উইন্ডোটার পরে এইটা আসবে, তখন এখানে আর বিশেষ কিছু কাজ করতে হবে না। কি করতে হবে না, এখানে শুধুমাত্র মোবাইল নাম্বার আর পিন নাম্বারটা দিলেই খুব সহজে এন্ট্রি করা যাবে নেটের ফর্ম ফিল আপে। আর এখান থেকে আর কিছু সমস্যা করতে হবে না। তাহলে সাইবার ক্যাফেতে যাওয়ার আগে আমরা বাড়িতে নিজেরা মোবাইল থেকেই ডিজিলকারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবো এইরকমভাবে। তো এইভাবে মোবাইল থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব ডিজিলকার, সেখান থেকে করে নেব। যাদের অলরেডি রেজিস্টার্ড করা আছে তারা ফরগেট পিনে যাবে, আর যাদের রেজিস্টার্ড নেই তারা নাম্বার দিয়ে রেজিস্টার্ড করে নেবে। এবার কিন্তু আমার আধার নাম্বারটাও শো করছে প্যান নাম্বারের পাশাপাশি, অর্থাৎ আধার নাম্বারে আমি টিক দিয়েছি, টিক দিয়ে আমি এখানে অ্যালাউ করলাম। এটা ভেরিফিকেশান বা অথেন্টিকেশন বা অন্য কিছু যাই হোক রেখে আমি এটা অ্যালাউ করছি। অ্যালাউ করার পর আমার কিন্তু নেক্সট পেজে চলে এলো ডিজিলকার অথেন্টিকেশন সাকসেসফুলি সাবমিট হলো। বোঝা গেল বিষয়টা। ডিজিলকার সাবমিট এরর দেখাচ্ছে, তার কারণ আমি যে নাম্বারটা অলরেডি আগে করে রেখেছি রেজিস্টার্ড, সেটা না দিয়ে আমি হয়তো অন্য একটা নাম্বার দিচ্ছি, যে কারণে হচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে। তো এটা ঠিকভাবে এইভাবে প্রসেস করে করা যেতে পারে। এই অথেন্টিকেশন হওয়ার পর এখানে ক্লিক হিয়ার টু প্রসিড রেজিস্ট্রেশনে ক্লিক করলে পেজ এরকম আসবে। এখানে অলরেডি আধারের সঙ্গে আমি যেহেতু আধার এক নাম্বার দিয়েছি, আধারের সঙ্গে ডিটেলস অলরেডি শো করবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের এন্ট্রিগুলো ঠিকঠাক করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের এখানে যে আধারের ডিটেলসটা রয়েছে, এই ডিটেলস যেমন ফাদার্স নেমের ক্ষেত্রে এটা কিন্তু এডিটেবল, এডিট করা যাচ্ছে। অর্থাৎ এখানে যেমন আমার এইভাবে লেখা আছে সন অফ কমা তারপরে ফাদার্স নেম, তো এইটা আমি যখন সাবমিট করতে যাচ্ছি এটা এরর দেখাচ্ছে। কি জন্য না, এই অবলিক চিহ্ন কমা চিহ্ন এগুলো নিতে চাইছে না। তো তখন কি করছি, এই অংশটাকে ডিলিট করে শুধুমাত্র ফাদার্স নেম অ্যাকচুয়াল নেমটা রেখে বাকি অংশগুলো এই সন অফ এটসেট্রা এগুলোকে ডিলিট করে তারপরে আমি সাবমিট করছি। তো এখানে সমস্ত কিছু মাদার্স নেম এটসেট্রা অন্যান্য তথ্যগুলো সব দিয়ে দিতে হবে। এখানেও তাই, এই জায়গাটাতেও এডিট করে নিলাম। দেওয়ার পর সমস্ত কিছু সঠিকভাবে দেওয়ার পর আমরা আরও অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলোও সঠিকভাবে দেওয়ার পর পাসওয়ার্ড ক্রিয়েট, এই পাসওয়ার্ড ক্রিয়েটটা একটু আগেই আমরা বলেছি, উদাহরণ হিসেবে ওই ক্যাপিটাল লেটার থাকতে হবে, তারপর স্মল লেটার থাকতে হবে, তারপর একটা সিম্বল থাকতে হবে, তারপর নাম্বার থাকতে হবে। এইরকমভাবে আমরা পাসওয়ার্ড একটা ক্রিয়েট করব এবং সেটা খাতায় ভালো করে লিখে রাখবো। কনফার্ম পাসওয়ার্ড দেব, তারপর এখানে আমরা একটা সিকিউরিটি কোশ্চেন দেব। অনেক সিকিউরিটি কোশ্চেন রয়েছে, তো তার মধ্যে আমি যেমন এখানে দিয়েছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো এইটাও কিন্তু আমি খাতায় লিখে রাখবো এইভাবে ফেভারিট কালার। তার অ্যান্সারটাও লিখে রাখবো। ফর এক্সাম্পল, যদি রেড হয় RED বা RED, যেভাবে লিখছো সেইভাবেই, স্মল এ ক্যাপিটাল সেইগুলো কিন্তু কেস সেন্সিটিভ, সেইভাবেই লিখে রাখতে হবে, খাতাতে লিখে রাখতে হবে। কারণ কোনো কারণে ফরগেট পাসওয়ার্ড করতে গেলে এইটা লাগবে, তখন কিন্তু ফরগেট পাসওয়ার্ড করতে অসুবিধা হবে। তো সিকিউরিটি কোশ্চেনটা লিখে রাখছি খাতায়, পাসওয়ার্ড লিখে রাখছি, আর সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা লিখে রাখছি। এইরকমভাবে আমি সমস্ত কিছু লিখে নিয়েছি। এরপর ক্যাপচা দেওয়ার পর, এখানে যে ক্যাপচা আছে ক্যাপচা দেওয়ার পর সাবমিট করব। সাবমিট করার পর আমার এরকম পেজ এলো। অর্থাৎ এই পেজটা একদম ওপর থেকে আছে, আমি সব কটা চেকবক্সে এরকম ক্লিক করে দিয়েছি। চেকবক্সে ক্লিক করার পর অর্থাৎ সব কিছু ঠিক আছে কিনা, আমার ডিটেলস সব ঠিক আছে কিনা চেক করার জন্য। সমস্ত কিছু চেক করার পর আই এগ্রি, এই
বাটনটাতে চেকবক্সেও আমি ক্লিক করলাম। চেকবক্স হয়ে যাওয়ার পর সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি টু ভেরিফাই মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আমি সাবমিট করলাম। যদি দেখি যে আমার কোনো কিছু ডিটেলসে ভুল আছে, যেহেতু আমরা নেট পরীক্ষায় খুবই ভুল করি ফর্ম ফিল আপ করতে গিয়ে, তো খুব সাবধানে এই পেজটা চেক করতে হবে, একদম ওপর থেকে পুরোটাই চেক করে আসতে হবে। কোনো ভুল থাকলে এই লেফট সাইডে এডিট রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন এগেন এডিট করা যাবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আমরা এখানে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, অর্থাৎ ওটিপির মাধ্যমে আমরা সাবমিট করব। ওটিপি আসবে, নেক্সট যে ওটিপিটা এলো সেই ওটিপিটা আমরা এরকম একটা অপশন চলে আসবে, সেখানে আমরা ওটিপিটা পুট করার পর সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে গেলাম। সাবমিট সাকসেসফুল হলো। এখানে আমাকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়া হলো। এটা আমাদের ইমেলে মোবাইল নাম্বারে চলে যাবে। ইনকেস যদি না যায়, এখানে আমি যেহেতু চোখে দেখতে পাচ্ছি, আমরা কি করব, সেই মানে রেজিস্ট্রেশন নাম্বারটা ওই যেখানে পাসওয়ার্ড লেখা আছে ওখানে খাতায় ঠিকঠাকভাবে লিখে রাখবো, তাহলে পরে আর সমস্যায় পড়তে হবে না। এরপরেও কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ফি পেমেন্ট এটসেট্রা। তো আমরা কি করব না, ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মে যাব এখান থেকেই। তো ফিল আপ অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে যদি আমাদের কোনো কারণে এটা লগ আউট হয়ে যায়, পেজটা যদি এক্সপায়ার হয়ে যায় কোনো কারণে, বা আমার যদি মনে হয় যে আমি পরে ফর্ম ফিল আপ করবো, এই মুহূর্তে আমি লগ আউট করে দিই, তো তারপরে আমরা কিভাবে লগ ইন করবো? তো আমরা অলরেডি রেজিস্টার্ড এই জায়গাটা থেকে লগ ইন করবো, অর্থাৎ নেট পরীক্ষার যে ইউজিসি নেটের যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা স্ক্রল করে যাওয়ার পর নিচে যেখানে ফর্ম ফিল আপ করার অপশন দিচ্ছে সেখানে গিয়ে অলরেডি রেজিস্টার্ড এখান থেকে গেলেই আমরা আবার লগ ইনের অপশন পেয়ে যাব। এবার অনেকের হচ্ছে কি, ওই অ্যাপ্লিকেশন আইডি আসছে না, অ্যাপ্লিকেশন আইডি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, মোবাইলেও আসছে না, আবার ইমেলেও আসছে না, অথচ পেজটা উড়ে যাচ্ছে। আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে গেলে বলছে অলরেডি রেজিস্টার্ড ইমেল বা অলরেডি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এরকম বলছে। তার মানে আমাদের ফর্ম ফিল আপটা হয়ে গেছে, কিন্তু কোনো কারণে সার্ভারের প্রবলেমের জন্য আমাদের কাছে আসেনি তথ্যগুলো। তখন কি করব না, তখন এই অলরেডি রেজিস্টার্ড এই অপশনে যাওয়ার পর আমাদের যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা জানি না, যদি জানি আমাদের কাছে ইমেলে এসে থাকে বা খাতায় লিখে থাকি, তাহলে এখানে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড লিখে আমরা রেজিস্টার করে নেব। কিন্তু যদি না জানি, সেক্ষেত্রে ফরগেট অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন নাম্বার, যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বারটাই আমি পাইনি, সেটাতে করার পর এই রকম একটা পেজ আসবে। সেখানে আমরা ক্যান্ডিডেট নাম যেটা দিয়েছিলাম আগে, ফাদার্স নেম যেটা দেওয়া ছিল, মাদার্স নেম যেটা দিয়েছিলাম, ডেট অফ বার্থ সঠিকভাবে দেব। তারপর এখানে আরেকটা কিছু চাইছে, আমি ক্রপ করে দিয়েছি, দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত এটা হচ্ছে ক্যাপচাটা চাইছে। তো এই ক্যাপচার নাম্বারটা এখানে দেওয়ার পর গেট অ্যাপ্লিকেশন নাম্বার দিলেই আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা দ্বিতীয়বার শো করবে। সেটা দেখে আমরা লিখে নেব, অথবা আমাদের ইমেলে আসতেও পারে, যদি না আসে আমরা অবশ্যই সেটা লিখে নেব। আর যদি আমাদের কাছে এই অ্যাপ্লিকেশন নাম্বারের কোনো সমস্যা না হয়, ওটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এই লেফট সাইডে যে অংশটা রয়েছে এইগুলো ফিল আপ করে লগ ইন করে নেব। ক্যাপচা দেওয়ার পর লগ ইন করার পর আমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করলে আশা করি লগ ইন করার কোনো দরকার নেই, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে। আর আদারওয়াইজ লগ ইন যদি করতে হয়, লগ ইন করার পর এই যে ডিটেলসগুলো রয়েছে এগুলো আমাদের 1 বাই 1 ফিল আপ করতে হবে। আমাদের একটিমাত্র অংশ ফিল আপ কমপ্লিট হয়েছে। তো এরপরে আমরা চলে আসব আমাদের এই পার্সোনাল ডিটেলস যেখানে ফিল আপ করতে হচ্ছে, সেখানে ক্লিক করার পর আমাদের পেজটা ওপেন হবে এরকমভাবে। তো এখানে এর ওপরেও কিছু তথ্য ছিল, সেগুলো অলরেডি এনেবল ছিল, তো সেগুলো ফিল আপ করার পর আমরা এইগুলো পরপর সব ফিল আপ করবো। তো এখানে আমরা দেখছি ইন্ডিয়ান ফিল আপ করার পর
ক্যাটাগরি এখানে এসসি, এসটি, ইডব্লিউএস এই সমস্ত কিছু রয়েছে। এখানে মাথায় রাখতে হবে যে ওবিসি ক্ষেত্রে যাদের এনসিএল অর্থাৎ সেন্ট্রাল লিস্টেড তাদের অ্যাপ্লাই করতে বলছে, অর্থাৎ স্টেট রাজ্যের ওবিসি হলে তাদেরকে জেনারেল, স্টেট লিস্টে আছে কিন্তু সেন্ট্রাল লিস্টের নাম নেই, তাদেরকে জেনারেল থেকে ফিল আপ করতে বলছে। এবার যাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা ওবিসির সমস্যা হচ্ছে যে রিভ্যালিডেশনের ব্যাপার। তো রিভ্যালিডেশন যাদের করা হয়ে গেছে তারা অবশ্যই ওবিসি ফিল আপ করতে পারবে, কিন্তু যাদের রিভ্যালিডেশন করা হয়নি, যারা অ্যাপ্লাই করে দিয়েছে রিভ্যালিডেশন করার জন্য, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকলেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেমন আমি এখানে এক্সাম্পল দেখিয়েছি, ক্যাটাগরিটা ওবিসি, আর একবার কনফার্ম করতে হয়েছে, তারপর এখানে নো আই হ্যাভ অ্যাপ্লাইড বাট অ্যাওয়েটিং দ্য সার্টিফিকেট, অর্থাৎ আমি অ্যাপ্লাই করেছি WB 2025 এরকমভাবে আমার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট, কোন ডেটে আমি অ্যাপ্লাই করেছি এরকম, এবং কোথা থেকে কোন এসডিওর আন্ডারে অ্যাপ্লাই করেছি সেটা, এগুলো দেওয়ার পর, অর্থাৎ এটা অ্যাপ্লিকেশন যে একটা পেজ থাকে রেজিস্ট্রেশন পেজ, সেখানেই সমস্ত ডিটেলসগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আমি সাবমিট করতে পারবো। ডায়াবেটিক নো। আর এখানে অ্যানুয়াল প্যারেন্টস ইনকামটা রাখতে হবে 8 লক্ষ টাকার নিচে ওবিসি এনসিএল এর জন্য। ওবিসি এনসিএল হলে 8 লক্ষ টাকার নিচে হতে হবে। যাদের ফাদার কোনো সার্ভিস করেন এবং ওবিসি আছে অথচ 8 লক্ষ টাকার উপরে ইনকাম, তারা কিন্তু ওবিসি হলেও এনসিএল ক্যাটাগরি নয়, যে কারণে তাদের কিন্তু হবে না, তাদেরকে জেনারেল করতে হবে, এরকম ব্যাপার। এবার মাইনরিটি কিনা, এই কলামটা নো করলে আর কিছু আসবে না, ইয়েস আমি এই কারণেই কি কি আসছে সেটা দেখানোর জন্য এইভাবে করার পর সাবজেক্ট দেওয়ার পর এই নিচের অংশগুলো ফিল আপ করতে হবে। তো ওবিসি এটা আমি দেখলাম, ওবিসি আমার অ্যাপ্লাই করা হয়েছে, সার্টিফিকেট নেই সেরকম, তখন এইভাবে আমরা অ্যাপ্লাই করব। আর যদি অন্য রকম হয়, যদি আবার ওবিসি সার্টিফিকেট নাম্বার আছে, তখন কিন্তু সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে, কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে এবং কোথা থেকে ইস্যু করা হয়েছে। ডায়াবেটিকের ক্ষেত্রে নো, বাকিগুলো একই রকম রেখে, বা যার যেটা প্রয়োজন, আর মাইনরিটি কমিউনিটি হলে এটা নো করে দিলে এটা এই অপশনটা আসবে না। তো এইভাবে করার পর আমরা কি করব, প্রসিড করে যাব। এই হচ্ছে ব্যাপার। এটা ওবিসির জায়গায় আমরা এসসি এসটি সর্বত্রই কিন্তু ওই একই রকম প্রসেস। তো এইভাবে আমরা এগিয়ে যাব। নেক্সট হচ্ছে এইরকম একটা আসবে পেজ, পিডব্লিউডি যদি হয়, ইয়েস হয়, তাহলে এরকম অপশনগুলো আসবে, আর নো করলে এই অপশনগুলো আসবে না। তো এখানে নাম, ডেট অফ বার্থ এরকমভাবে দিয়ে এই সমস্ত কিছু তথ্য দিয়ে এখানে সিলেক্ট করতে হবে কি না, এইরকমভাবে লেখা থাকবে যাদের ইউডিআইডি কার্ড আছে, এটা কি কার্ড আমি জানি না, যাদের আছে, যাদের পিডব্লিউডি আছে তারা নিশ্চয়ই জানবে। তো তাদের এই কার্ড নাম্বারটা দিতে হবে, অথবা যাদের ডিসএবিলিটি সার্টিফিকেট রয়েছে তারা সেই সার্টিফিকেট নাম্বারও দিতে পারবে, এখানে অপশন আসবে। তো সেটা দেওয়ার পর প্রসিড করতে পারবে। আর আরেকটা বিষয় আসবে প্রসিড করার পর, আপার আইডি। এটা অযথা ইয়েস করার দরকার নেই, যাদের আপার আইডি আছে, এটা কাদের আছে না, যারা ওই এবিসি আইডি যখন ক্রিয়েট করেছে, অর্থাৎ এবিসি আইডি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়ার সময় ক্রিয়েট করতে হয় এখনকার স্টুডেন্টদের। তো যাদের এই এবিসি আইডি ক্রিয়েট করেছে ডিজিলকারের মাধ্যমে, থ্রু ডিজিলকার, তারা তাদের ওই এবিসি আইডি সার্টিফিকেটের মধ্যে আপার আইডি বলে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বার যাদের আছে তারা ইয়েস করবে, যাদের নেই তারা নো করবে। তো যদি এটা ইয়েস করা হয় কি হবে না, ইয়েস করলে এইরকম অপশন দিয়ে দেবে, এইরকম অপশনটা দেবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো শো করবে। ওই আপার আইডি নাম্বারটা কিন্তু লিখতে হবে এখানে যারা ইয়েস করবে তাদের জন্য, আর না হলে এটা নো করে দিলে অসুবিধা হবে না, এই পেজটা আর শো করবে না। তো এই বাকি তথ্যগুলো দেওয়ার পর আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পর পেজটা এরকম চলে আসবে।
এরপর আমরা মাস্টার ডিগ্রির তথ্য দিচ্ছি। এখানে কি সাবজেক্ট দিলাম, কোশ্চেন পেপার আমরা এই জেনারেলি ইংলিশে অ্যান্সার করব, ইংরেজি দিলাম। সেন্টার চয়েস আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছি সবকটা, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, হুগলি, যার যেটা নিকটবর্তী হবে এখান থেকে অপশনগুলো আমরা পেয়ে যাব, দেব। ফাদার্স অকুপেশন এগ্রিকালচার, কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন, মাদার্স এগ্রিকালচার, এরকমভাবে এখানে কোয়ালিফিকেশানগুলো এবং পেশা কী, স্কুল টিচার হলে স্কুল টিচার দেবে, বা যার যেটা পেশা, বিজনেস হলে বিজনেস দেবে, এরকমভাবে দিতে হবে। তারপর আবার এগেন ক্যাপচা দেওয়ার পর আমরা প্রসিড করব। এখানে চলে এলো, এবার আমরা আমাদের মাস্টার ডিগ্রি অপশনটা দিয়েছি। ওখানে কিন্তু মাস্টার ডিগ্রি অপশন ছাড়াও আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে যারা ইউজি লেভেলের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, মানে 4th ইয়ার, তারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। তারাও সেখানে লিখে দেবে যে ইউজি লেভেলের 4th ইয়ার ক্যান্ডিডেট, তারাও ওখানে অপশনটা দিতে পারবে। এবার এখানে আমি মাস্টার ডিগ্রি পাস করলাম, পাসড হলো, সেক্ষেত্রে অ্যাপিয়ারিংটা হচ্ছে রেজাল্ট অ্যাওয়েটিং, এইগুলো নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কিন্তু এটা যদি আমি অ্যাপিয়ারিং করি, তাহলে এখানে টেন্টেটিভ একটা সম্ভাবনা দিতে হবে যে কবে রেজাল্ট পাবলিশড হবে, এগুলো দিতে হবে। এগুলো খুব ইজি ব্যাপার। তারপরে ইয়ার অফ পাসিং, কোন বছরে আমরা পাস করতে চলেছি, যদি হয় 2027 সালে আমি পাস করব, 2027 দিতে হবে। আর যদি অলরেডি পাসড হয়, তাহলে কোন বছরে আমি পাস করেছি সেটা। তো মাস্টার ডিগ্রি কি ডিগ্রি, কোথা থেকে মাস্টার ডিগ্রি, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কোন ইউনিভার্সিটির নামটা এখানে স্ক্রল করে খুঁজে নিতে হবে। এখানে পার্সেন্টেজ, আগের পুরনো যাদের তারা পার্সেন্টেজ করবে, আর আদারওয়াইজ যাদের সিজিপিএ সিস্টেম, মাস্টার ডিগ্রির রেজাল্ট যে সিস্টেমে আছে সেটা দেবে। সিজিপিএ সিস্টেম দিলাম, এখানে ম্যাক্সিমাম গ্রেড 10 দিলাম, এখানে সিজিপিএ 7.2 আমি যেটা অবটেন্ট সেটা দেবো। এইরকমভাবে সিজিপিএ এরকমভাবে অটোমেটিক এটা নিয়ে নেবে। তারপর এখানে ক্যাপচা দেওয়ার পর এখানে 7 নেক্সট করে দেব। 7 নেক্সট করার পর আমাদের চলে আসবে এইরকম একটা পেজ। এখানে অ্যাডিশনাল ডিটেলস চাইছে টুইন কিনা, অর্থাৎ 2 বোন, 2 ভাই বোন এরকম কিছু থাকলে তাদের যাতে একসঙ্গে সিট না পড়ে, পাশাপাশি সিট না পড়ে যায়, সেই জন্য এটা জানতে চাইছে। তো এখানে আমরা কি করব না, এখানে আমরা ইয়েস করে দিয়েছি দেখার জন্য, এটা নো করে দেবে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট টুইন নয়। তো এখানে আমরা নো করব, কিন্তু ইয়েস করলে কি ঘটনা হবে না, আরেকজন ক্যান্ডিডেট যে হবে, যে সিস্টার বা যে ব্রাদার, তার মাধ্যমিকের অ্যাডমিটের রোল নাম্বার চাইছে, রোল নাম্বার অফ 10th ক্লাস সেটা চাইছে, নেম এবং বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছে সেটা চাইছে, তার ডিটেলসটা এখানে দিতে হবে। আর যদি 2 ভাই বোন হয়, এ আর বি হয়, এ দেবে বি এর ডিটেলস, বি দেবে এ এর ডিটেলস, এইভাবে দুজনকেই ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা নো করে দিলে কিছুই আসবে না এসব। নেক্সট হচ্ছে ওয়েদার পিএইচডি পারসুইং অর অ্যাডমিটেড, আমরা ইয়েস করলে আমরা কিছু ডিটেলস দিতে পারবো, আর পারসুইং না হলে এটা নো করে রাখাই ভালো, কিছু দেওয়ার দরকার নেই। স্পেশালাইজেশন ইফ এনি, এটা আমরা অনেকে মাস্টার ডিগ্রির স্পেশালাইজেশন দিচ্ছি, দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রির স্পেশালাইজেশন নয়। এটা হচ্ছে আমরা যদি কোনো স্পেশালাইজেশন কিছু করে থাকি, কোনো কোর্স এটসেট্রা, সেগুলো দিতে পারি এখানে, আর না দিলেও কোনো ক্ষতি নেই এখানে। এগুলো হচ্ছে ওরা অ্যাডিশনাল ডিটেলস সংগ্রহ করে, সেইগুলো দিতে হয়। আর হোয়েদার এক্স সার্ভিসম্যান, ইয়েস অর নো, এটা দেবে, এটা যাদের এক্স সার্ভিস তারা দেবে, আর আদারওয়াইজ নো করে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর প্রসিড করব। প্রসিড করলে এখানে আমরা চলে আসব এরকম পেজে। আচ্ছা, এখানে আমরা দেখাচ্ছি যে সবকটা নো করে দিলে, নীল করে দিলে কি ঘটনা ঘটে, ওই এক্স সার্ভিসম্যান ওই অংশগুলো নীল করে দিলে আর কোনো ডিটেলস দিতে হচ্ছে না। তো তখন ক্যাপচা দিয়ে আমরা নেক্সট 7 নেক্সট করব। এরপরে আমাদের এরকম আসছে, আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি অনলি। এরকম দেখানোর কারণ হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করছি এখানে, তখন আমার ডেট অফ বার্থ অনুযায়ী এখানে জেআরএফটা আসছে না, শো করছে না। অর্থাৎ আমার 30+ এজ
যে কারণে আমার জিআরএফটা এখানে শো করছে না। যাদের 30 নিচে এজ তাদের এখানে জিআরএফটাও শো করবে, অবশ্যই সেটা টিক করে দেবে। আর যাদের উইমেনদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এবং ক্যাটাগরির ক্ষেত্রে, আমি এটা ফাইনালি যখন কাজটা করেছি তখন সেখানে আমি এবার অপশনটা চেঞ্জ করে জেনারেল করেছি সম্ভবত, এটা ডেমো পারপাসে দেখার জন্য, যে কারণে এরকম হয়েছে। তো উইমেনদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এবং ক্যাটাগরির ক্ষেত্রে, পিডব্লিউডি এদের ক্ষেত্রে 5 ইয়ার্সের ছাড় পাওয়া যায়, সেগুলো অটোমেটিক নিয়ে নেবে। এগুলো আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। ডেট অফ বার্থ দিলে তোমার যদি জিআরএফের মধ্যে এজ হয় অটোমেটিক জিআরএফটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। এখানে সবগুলোই টিক দেবে। টিক দেওয়ার পর কি করব না, এই ক্যাপচা ফিল আপ করার পর 7 নেক্সট করব। 7 নেক্সট করার পর এইরকম একটা পেজ আসবে। এবার ঘটনা হচ্ছে এখানে ফটো আপলোড করতে হবে। কি ফটো না, লাইভ ফটো। এবার এটা মোবাইল থেকে হলে মোবাইলের সেলফি ক্যামেরা দিয়ে হয়ে যাবে, আর আদারওয়াইজ কম্পিউটার থেকে হলে কম্পিউটারের ওয়েব ক্যামেরা থাকতে হবে, অথবা ল্যাপটপ থেকে হলে ল্যাপটপের ওয়েব ক্যামেরা থাকবে, ওটা ডাইরেক্ট ডিটেক্ট হবে। তারপর আমরা এখানে আমাদের ফেসটা দেখাবে, আমরা একটু সুন্দরভাবে যেন ঠিকঠাকভাবে দেখা যায় সমস্ত কিছু। এমন নয় যে চোখটা দেখা যাচ্ছে না, মুখটা দেখা যাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছি, ওইরকমভাবে নেবে না। এখানে ক্যাপচার করবে। ক্যাপচার করার পর এখানে আপলোড অপশনটা পাবে। যদি ঠিকঠাক মনে হয় পিকচারটা ঠিকঠাক হয়েছে তাহলে আপলোড করবে, আদারওয়াইজ রিক্যাপচার করবে, রিফ্রেশ করে রিক্যাপচার করে আপলোড করবে। আপলোড করার পর আমাদের আবার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস না, ফটো, ওটা কিন্তু লাইভ ফটো নেওয়া হলো। এবার আমাদের চাইছে একটা ছবি তোলা, যেটা আমাদের জেপিজি ফরম্যাটে রয়েছে, 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, সেই ছবি আপলোড করতে হবে। অর্থাৎ চুজ ফাইল করার পর আপলোডে যাব। এগেন আবার সিগনেচারটা 10 থেকে 50 কেবির মধ্যে সিগনেচার চুজ করার পর আপলোডে যাব। আপলোড করার পর এইরকম অনেকটা দেখাবে। এখান থেকে আমরা চাইলে প্রিভিউটাও দেখতে পারি, আর না দেখলেও অসুবিধা নেই। নেক্সট আমরা এখানে ক্যাপচা দেব। ক্যাপচা দেওয়ার পর প্রসিড করব। এই যে এখানে পিকচারটা দেখাচ্ছে, এটা আমার লাইভ পিকচার, যেটা আমি লাইভ পিকচার যেটা তোলা হয়েছিল সেটা। এবার একদম শেষে চেকবক্সে ক্লিক করার পর ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করার পর আমাদের পেমেন্ট অপশন আসবে। যেহেতু আমি ফর্ম ফিল আপ করছি না, এটা ডেমো পারপাস, আমি আর পেমেন্ট অপশন পর্যন্ত আর যাইনি, সেই জন্য দেখতে পাচ্ছি না। ওখানে কিউআর স্ক্যানার আসবে, সেই স্ক্যানারের মাধ্যমে আমরা পেমেন্ট করে দিতে পারবো। এবার যদি কারোর কোনো জায়গায় স্টেপে সমস্যা হয় আমাকে অবশ্যই ইনফর্ম করবে, আমি সেই জায়গায় হেল্প করার চেষ্টা করব। আর একটা বিষয়, যাদের নেটওয়ার্কের সমস্যার জন্য বা সার্ভারের প্রবলেমের জন্য হচ্ছে না, তাদেরকে সাজেশন দেব, ভোরের বেলা খুব সকালে না হলেও 5টা থেকে 6টা, এই টাইমটা বেটার। এই টাইমটাতে কিন্তু খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার রাত্রি 1টার পর এই টাইমটা, এবার রাত্রি 12টা 1টা পর্যন্ত জেগে থাকা অকারণে দরকার নেই। ভোরের দিকে, সকালের দিকে, এটা ভোর নয় এটা সকাল, এই টাইমে ফর্ম ফিল আপ করলে আশা করি হয়ে যাবে। এবং যে জায়গায় সমস্যা হচ্ছে ইনফর্ম করবে, আমি সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।